হ্যাঁ বন্ধুরা, বাংলা সাহিত্য চর্চার আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস থেকে সবার প্রিয় কবি জীবনানন্দ দাশকে নিয়ে সামগ্রিক আলোচনা করব। এই আলোচনায় জীবনানন্দ দাশের ব্যক্তি জীবন ও সাহিত্য জীবন থেকে নানা তথ্য তুলে ধরার চেষ্টা করব। তো চলো শুরু করি আজকের মূল আলোচনা। জন্ম 17 ফেব্রুয়ারি 1899 সালে। জন্মস্থান বর্তমান বাংলাদেশের বরিশালে। পিতা সত্যানন্দ দাশগুপ্ত, মাতা কুসুম কুমারী দেবী। তিনি একজন কবি ছিলেন, যার বিখ্যাত কবিতা আদর্শ ছেলে। ডাকনাম মিলু। স্ত্রী লাবণ্য দেবী। খ্যাতি রূপসী বাংলার কবি হিসেবে। প্রথম প্রকাশিত কবিতা বর্ষা আবাহন। 1908 খ্রিস্টাব্দের জানুয়ারিতে 8 বছরের জীবনানন্দকে ব্রজমোহন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি করানো হয়। বিদ্যালয়ে থাকাকালীন সময়েই তার বাংলা এবং ইংরেজি ভাষায় রচনার সূচনা হয়। এছাড়া সে সময় তার ছবি আঁকার দিকেও ঝোঁক ছিল। 1915 খ্রিস্টাব্দে ব্রজমোহন বিদ্যালয় থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়। 2 বছর পর ব্রজমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় পূর্বের ফলাফলের পুনরাবৃত্তি ঘটান। অতঃপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করেন। 1919 খ্রিস্টাব্দে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্স সহ বিএ ডিগ্রি লাভ করেন। ওই বছরেই ব্রাহ্মবাদী পত্রিকায় বৈশাখ সংখ্যায় তার প্রথম কবিতা ছাপা হয়। কবিতাটির নাম ছিল বর্ষা আবাহন। কবিতাটিতে কবির নাম ছাপা হয়নি, কেবল সম্মানসূচক শ্রী কথাটি লেখা ছিল। তবে পত্রিকার বর্ষশেষের নির্ঘণ্ট সূচিতে তার পূর্ণ নাম ছাপা হয় শ্রী জীবনানন্দ দাশ, বিএ। 1921 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে দ্বিতীয় শ্রেণীতে এমএ ডিগ্রি লাভ করেন। তবে পরীক্ষার ঠিক আগেই তিনি রক্ত আমাশয় রোগে আক্রান্ত হন, যা তার প্রস্তুতি বাধাগ্রস্ত করে। সে সময় তিনি হ্যারিসন রোডের প্রেসিডেন্সি বোর্ডিংয়ে থাকতেন। এরপর তিনি আইন বিষয়ে পড়া শুরু করেন, কিন্তু অচিরেই তা পরিত্যাগ করেন। 1922 খ্রিস্টাব্দে জীবনানন্দ কলকাতার সিটি কলেজের টিউটর হিসেবে অধ্যাপনা শুরু করেন। অধ্যাপনার কাজে জীবনানন্দ দাশের কর্মজীবনের সূচনা ও সমাপ্তি। এমএ পাশের পর কলকাতায় কলেজের বোর্ডিংয়ে থাকার প্রয়োজন হলে তিনি আইন পড়া শুরু করেন। এ সময় তিনি 1922 খ্রিস্টাব্দে কলকাতার ব্রাহ্ম সমাজ পরিচালিত সিটি কলেজের টিউটর হিসেবে শিক্ষকতা শুরু করেন। 1928 সরস্বতী পূজা নিয়ে গোলযোগ শুরু হলে অন্যান্য কয়েকজন শিক্ষকের সঙ্গে তাকেও ছাঁটাই করে কলেজ কর্তৃপক্ষ। জীবনের শেষ ভাগে কিছুদিনের জন্য কলকাতার একটি দৈনিক পত্রিকা স্বরাজের সাহিত্য বিভাগের সম্পাদনায় নিযুক্ত ছিলেন। অধ্যাপনা করেছেন বর্তমান বাংলাদেশ ও ভারতের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে, যার মধ্যে আছে সিটি কলেজ কলকাতা, বাগেরহাট কলেজ খুলনা, রামদাস কলেজ দিল্লি, ব্রজমোহন কলেজ বরিশাল, খড়গপুর কলেজ, বরিশা কলেজ, অধুনা বিবেকানন্দ কলেজ কলকাতা এবং হাওড়া গার্লস কলেজ কলকাতা। তার কর্মজীবন আদৌ মসৃণ ছিল না। চাকরি তথা সুস্থির জীবিকার অভাব তাকে আমৃত্যু কষ্ট দিয়েছে। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের মধ্যে প্রথমেই রয়েছে ঝরা পালক। এটি কবির প্রথম কাব্যগ্রন্থ। কাব্যটিতে 35টি কবিতা সংকলিত হয়েছে। অধিকাংশ কবিতায় রবীন্দ্রনাথের প্রভাব লক্ষ্য করা যায়। এই কাব্যের উল্লেখযোগ্য কবিতাগুলি হল একদিন খুঁজেছিনু যারে, আলেয়া, অস্ত চাঁদে, সেদিন এ ধরনীর, সারাটা রাত্রি তারাটার সাথে তারাটারই কথা হয়, পিরামিড, নীলিমা প্রভৃতি। ঝরা পালক নামটির বিশেষ তাৎপর্য আছে। মরা বুনো হাঁসের ঝরা পালক অনেকটা বাল্মীকির ক্রৌঞ্চ মিথুনের ক্রৌঞ্চের মতোই জীবনানন্দের কাব্য প্রেরণায় যেন বিশেষ উত্তেজনা ও উদ্দীপনা দিয়েছিল।
পরের কাব্যগ্রন্থ হল ধূসর পাণ্ডুলিপি। এই কাব্যের পাখিরা কবিতা কল্লোলে, ক্যাম্পে কবিতা পরিচয়ে এবং অন্যান্য কবিতাগুলি প্রগতিতে প্রকাশিত হয়েছিল। এই কাব্যের কবিতায় কবি স্পষ্টভাবে ইমেজিস্ট কাব্যশিল্পের উত্তর নির্ভর করেছেন এবং কবি মানুষের ব্যর্থতাবোধ যেন বেদনা কাতরতায় পরিণত হয়েছে। এই কাব্যের উল্লেখযোগ্য কবিতাগুলি হল মৃত্যুর আগে, বোধ, নির্জন স্বাক্ষর, অবসরের গান, ক্যাম্পে, মাঠের গল্প, সহজ, পাখিরা, শগুন ও স্বপ্নের হাতে। ক্যাম্পে এই কাব্যের অন্যতম কবিতা। এটি জীবনানন্দের কবিতার মধ্যে বোধহয় সবচেয়ে নটোরিয়াস অর্থাৎ বহু নিন্দিত। পরের কাব্যগ্রন্থ হল বনলতা সেন। এই কাব্যের উল্লেখযোগ্য কবিতাগুলি হল ধান কাটা হয়ে গেছে, পথ হাঁটা, বনলতা সেন, আমাকে তুমি, তুমি, অন্ধকার, সুরঞ্জনা, সবিতা, সুচেতনা, আবহমান, ভিখিরি, তোমাকে ইত্যাদি। বনলতা সেন কবিতাটি জীবনানন্দের শ্রেষ্ঠ রচনার অন্যতম। পরের কাব্যগ্রন্থ হল মহাপৃথিবী। এই কাব্যের উল্লেখযোগ্য কবিতাগুলি হল সব, সিন্ধু সারস, 8 বছর আগের একদিন, জার্নাল 1346, পৃথিবী লোক, আবহমান, প্রার্থনা, সমিতিতে প্রভৃতি। পরের কাব্য হল 60টি তারার তিমির। এর উল্লেখযোগ্য কবিতাগুলি হল আকাশ লীনা, ঘোড়া, গোধূলি সন্ধির নৃত্য, একটি কবিতা, রাত্রি, তিমির হননের গান, সময়ের কাছে, বিভিন্ন কোরাস, দীপ্তি ইত্যাদি। পরের কাব্যগ্রন্থ হল রূপসী বাংলা। এটি কবির মৃত্যুর পর প্রকাশিত। এটি চতুর্দশপদী কবিতা সংকলন। কবি কাব্যটির নাম বাংলার ত্রাস্ত নীলিমা দিয়েছিলেন। রূপসী বাংলা নামটি কবির ভাই প্রকাশক অশোকানন্দ দাশের দেওয়া। এখানকার উল্লেখযোগ্য কবিতাগুলি হল বাংলার মুখ আমি দেখিয়াছি, আকাশে 60টি তারা, আবার আসিব ফিরে, গোলপাতা ছাউনির বুক চুমে, এখানে আকাশ নীল, দূর পৃথিবীর গন্ধে, সন্ধ্যা হয় চারদিকে শান্ত নীরবতা ইত্যাদি। পরের কাব্যগ্রন্থ হল বেলা অবেলা কালবেলা। কাব্যটি কবির মৃত্যুর পর প্রকাশিত। কাব্যটি কবির ভাই অশোকানন্দ দাশ প্রকাশ করেন। এখানকার উল্লেখযোগ্য কবিতা হল মাঘ সংক্রান্তির রাতে, সূর্য নক্ষত্র নারী ইত্যাদি। এছাড়াও 1954 সালে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা নামে একটি কবিতা সংকলন প্রকাশিত হয়েছিল। এগুলি ছাড়াও জীবনানন্দের অগ্রন্থিত কবিতাগুলি নিয়ে পরবর্তীকালে প্রকাশিত কবিতা সংকলনগুলি হল সুদর্শনা, আলো পৃথিবী, মনোবিহঙ্গম, হে প্রেম, তোমারে ভেবে ভেবে, অপ্রকাশিত 51 এবং আবছায়া। জীবনানন্দ দাশের উপন্যাসের মধ্যে রয়েছে মাল্যবান ও সুতীর্থ। দুটি উপন্যাসই কবির মৃত্যুর পর প্রকাশিত। এছাড়া কিছু অপ্রকাশিত উপন্যাস রয়েছে, যথা পূর্ণিমা, করু বাসনা, নিরুপম যাত্রা, জীবন প্রণালী, প্রেতনীর রূপকথা, বিভা, জলপাইহাটি, বাসমতির উপাখ্যান, সফলতা নিষ্ফলতা। জীবনানন্দ দাশের গল্পের মধ্যে রয়েছে জীবনানন্দ দাশের গল্প, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ গল্প। প্রবন্ধের মধ্যে রয়েছে কবিতার কথা, সমালোচনার সমগ্র। এছাড়া পত্র সংকলনের মধ্যে রয়েছে জীবনানন্দ দাশের পত্রাবলী। নিখিলবঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলন 1952 খ্রিস্টাব্দে পরিবর্ধিত সিকনেট সংস্করণ বনলতা সেন কাব্যগ্রন্থটি বাংলা 1359 এর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বিবেচনায় পুরস্কৃত করা হয়। কবির মৃত্যুর পর 1955 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। বনলতা সেন শুধু মানব মনেই নয়, সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। বুদ্ধদেব বসু জীবনানন্দকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন। অন্নদাশঙ্কর রায় তাকে শুদ্ধতম কবি অভিধায় আখ্যায়িত করেছেন। জীবনানন্দের কাব্য প্রেরণার মূলে আছে প্রকৃতিপ্রীতি ও প্রকৃতিভীতি। কাব্য রচনার ক্ষেত্রে তার ওয়ার্ডওয়ার্থের সাথে সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
14 অক্টোবর 1954 সালে কলকাতার বালিগঞ্জে এক ট্রাম দুর্ঘটনায় কবি আহত হন। ট্রামের ক্যাচারে আটকে তার শরীর দলিত হয়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল কণ্ঠা, উরু এবং পাঁজরের হাড়। এরপর অনেক চিকিৎসা করেও তিনি সুস্থ হননি, বরং অন্যান্য রোগও শরীরে দেখা দিয়েছিল। শেষে 22 অক্টোবর রাত্রি 11:35 কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে কবির মৃত্যু হয়। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এবং বন্ধুদের সাথেও ভাগ করে নিতে পারেন। এছাড়া যদি কোনো পরামর্শ বা মন্তব্য থাকে নিচে লিখে আমাদের জানাতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়ের সাথে। ধন্যবাদ।